শুভেচ্ছা, স্বাগত দুপুরের মাছরাঙা সংবাদে। আপনাদের সঙ্গে আছে আমি সাবরিনা হাসনাত। শুরুতে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। একটি গাছ কাটলে 3টি রোপণ করতে হবে বললেন প্রধানমন্ত্রী। রাজধানীতে বিশ্ব পরিবেশ দিবস, পরিবেশ মেলা এবং জাতীয় বৃক্ষরোপণ অভিযান উদ্বোধন। কর্মী নেওয়ার সময় বাড়াবে না মালয়েশিয়া, জানালেন দেশটির দূত। সময়ের পর ভিসা দেওয়ার অভিযোগ মিথ্যা, ব্যবস্থা নেওয়ার ঘোষণা মন্ত্রীর। এবং ভারতের নির্বাচনে কাজ করেনি মোদি ম্যাজিক। সরকার গড়তে একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি কোনো দল, জোট সরকার নিয়ে আলোচনা। এবারে বিস্তারিত। যে কোনো উন্নয়ন পরিকল্পনার সময় পরিবেশ সংরক্ষণ নিশ্চিত করার পাশাপাশি একটি গাছ কাটলে 3টি গাছ লাগানোর তাগিদ দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে ওসমানী স্মৃতি মিলনায়তনে বিশ্ব পরিবেশ দিবস এবং পরিবেশ মেলা এবং জাতীয় বৃক্ষরোপণ অভিযান উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। দেশের মোট আয়তনের প্রায় শতকরা 15% সরকার নিয়ন্ত্রিত এবং প্রায় 11% বন অধিদপ্তর নিয়ন্ত্রিত বনভূমি রয়েছে বৈচিত্র্যপূর্ণ বনাঞ্চল। এবার বিশ্ব পরিবেশ দিবসে প্রতিপাদ্য বৃক্ষ দিয়ে সাজাই দেশ, সমৃদ্ধ করি বাংলাদেশ। দিনটিতে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলার শুরু করা হয়। এবার বঙ্গবন্ধু অ্যাওয়ার্ড ফর ওয়াইল্ড লাইফ কনজারভেশন 2023 ও 2024 পান মোট 7 জন এবং বৃক্ষরোপণে প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কার 2022 ও 2023 পান 34 জন। পুরস্কার প্রদান করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়াও সামাজিক বনায়নে অংশগ্রহণকারী সর্বোচ্চ লভ্যাংশ প্রাপ্ত 5 জন উপকারভোগী নারী এবং 5 জন পুরুষ উপকারভোগীর হাতে টাকা তুলে দেন প্রধানমন্ত্রী। বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, পরিবেশ সংরক্ষণ করা প্রতিটি নাগরিকের দায়িত্ব। সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপ তুলে ধরার পাশাপাশি তিনি আরও বলেন, আগুন, সন্ত্রাসবাদের পাশাপাশি বিএনপি জামাত হাজার হাজার বৃক্ষ নষ্ট করেছিল। উন্নয়ন পরিকল্পনা, সেই পরিকল্পনায় অবশ্যই আমাদের পরিবেশ রক্ষার বিষয়টা, এবং যদি কোথাও আমাদের জায়গার জন্য গাছ কাটতে হয় তো যত গাছ কাটবে তার থেকে 3 গুণ বেশি গাছ তার লাগাবে, এই শর্তটা কিন্তু আমরা জুড়ে দিই। সেইভাবেই আমরা আমাদের পরিবেশ রক্ষার বিভিন্ন কাজ করে যাচ্ছি। ব্যক্তিগত পর্যায়ে পলিথিন ব্যবহার বন্ধ এবং পচনশীল পাটের ব্যাগ বাণিজ্যিকরণের পরিকল্পনার কথা জানান তিনি। পাটের থেকে এমন ধরনের ব্যাগ এবং জিনিস তৈরি হচ্ছে যেটা মাটির সাথে এমনিতেই মিশে যাবে। আমরা এই পাটের থেকে বা বিভিন্নভাবে এগুলি প্রস্তুত করা, সেগুলি ইতিমধ্যে আবিষ্কার হয়েছে। এগুলি যাতে কমার্শিয়ালি ব্যবহার হয় তার জন্য ইন্ডাস্ট্রির সাথে যুক্ত করা হয়েছে এবং ভবিষ্যতে আমরা সেভাবে ব্যবহার করতে পারবো। অনুষ্ঠান শেষে জাতীয় বৃক্ষ মেলা ঘুরে দেখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইবতিসাম নাসিম মৌ, মাছরাঙা সংবাদ, ঢাকা। বাংলাদেশ থেকে যেসব কর্মী যেতে পারেননি তাদের নিতে নতুন করে আর সময় বাড়াবে না মালয়েশিয়া, জানিয়েছেন ঢাকায় দেশটির হাই কমিশনার হাসনা মোহাম্মদ হাশিম। সকালে প্রবাসী কল্যাণ ভবনে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে তিনি জানান, শ্রমবাজারে শৃঙ্খলা আনতে এটি তাদের সরকারের সিদ্ধান্ত। 15টি দেশ থেকেই কর্মী নেওয়ার সময় বাড়ানো হচ্ছে না। নির্দিষ্ট সময় পরও কর্মীদের ভিসা দেওয়ার বিষয়ে রিক্রুটিং এজেন্সিগুলোর দাবি মিথ্যা বলেও জানান তিনি। বলেন, কোনো ধরনের অন্যায়কে প্রশ্রয় দেবে না দেশটি। প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী জানিয়েছেন, কর্মী নেওয়া চালু করতে দেশটির কাছে আবারও আহ্বান জানানো হয়েছে। যেসব কর্মী যেতে পারেননি তাদের আর পাঠানো না গেলে টাকা ফেরত পাওয়া নিশ্চিত করার কথাও জানান তিনি। বলেন, যারা অনিয়ম করেছেন তারাও ছাড় পাবে না। We cannot entertain any allegation without any proof whatsoever. But so far, the whole Malaysian government, including those who are issuing the visa, we stick by the deadline. আমরা মালয়েশিয়ান গভর্নমেন্টকে থ্রু দি হাই কমিশন আমরা অ্যাপিল করেছি যে এই অন্ততপক্ষে এই 17,000 যাদের ভিসা পেয়েছে
তাদেরকে তাদের দেশে এন্ট্রি এবং কাজের ব্যবস্থা করে দেওয়ার জন্য। কাদের দ্বারা এই সমস্যার সৃষ্টি হয়েছে, যাদের বিরুদ্ধে রিপোর্ট আসবে, যারা দোষী সাব্যস্ত হবে, তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা গ্রহণ করব। চতুর্থ ধাপে 7টি উপজেলা পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ চলছে। রাজশাহী এবং কুমিল্লায় বিচ্ছিন্ন কিছু সহিংসতার খবর পাওয়া গেছে। সকাল 8টায় ভোট শুরু হয়েছে, চলবে বিকেল 4টা পর্যন্ত। সিলেটে কয়েকটি কেন্দ্রে বন্যার পানি এবং বৃষ্টি উপেক্ষা করে ভোট দিতে যাচ্ছেন ভোটাররা। এই ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে মোট প্রার্থী 721 জন। এর মধ্যে চেয়ারম্যান পদে 251, ভাইস চেয়ারম্যান 265 এবং নারী ভাইস চেয়ারম্যান পদে 205 জন। আওয়ামী লীগের দলীয় প্রতীক না থাকায় প্রায় সব উপজেলায় দলটির একাধিক নেতা স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন। দলীয় নির্দেশ অমান্য করে বিএনপির বর্তমান এবং সাবেক নেতারাও প্রার্থী হয়েছেন। খুলনা, যশোর এবং সিলেটে উপজেলা পরিষদ নির্বাচনের খবর কিছুক্ষণ আগে জানিয়েছেন আমাদের সহকর্মীরা। খুলনাতে 3টি উপজেলায় নির্বাচন হচ্ছে। উপজেলাগুলি হচ্ছে দাকব, বটিয়াঘাটা এবং রূপসা। এখানে প্রায় 4.5 লক্ষ ভোটার আজকে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর জন্য 184টি ভোট কেন্দ্র কিন্তু প্রস্তুত করা হয়েছে এবং সকাল থেকে কিন্তু সেখানে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। এবং এই ভোট যুদ্ধে কিন্তু 41 জন প্রার্থী লড়ছেন, যার মধ্যে 16 জন প্রার্থী লড়ছেন চেয়ারম্যান পদে। এখনো পর্যন্ত কিন্তু শান্তিপূর্ণ অবস্থাতেই ভোট গ্রহণ সম্পন্ন হচ্ছে। সকাল থেকে কেন্দ্রগুলোতে লম্বা লাইনে দাঁড়িয়ে ভোটাররা ভোটাধিকার প্রয়োগ করছেন এবং প্রশাসনের পক্ষ থেকে নিশ্চিত নিরাপত্তার সাথে কেন্দ্রগুলো আসলে দেখভাল করা হচ্ছে। আমরা খোঁজ খবর নিয়েছি 219টি কেন্দ্রে আসলে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে 50টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ মনে করছেন প্রশাসনের কর্মকর্তারা। জেলার কিন্তু 10টি উপজেলা কিন্তু বন্যায় আক্রান্ত হয়েছে। বন্যার প্রথম ধাপে কিন্তু এই কানাইঘাট, জকিগঞ্জ কিন্তু প্রথমেই কিন্তু আক্রান্ত হয়। আমার পেছনে আপনারা দেখতে পাচ্ছেন যে ভোট কেন্দ্রের আগে না কিন্তু এখনো জলমগ্ন। এখানকার মানুষদের কিন্তু, ভোটারদের কিন্তু যে নৌকা দিয়ে কিন্তু এখানে আসতে হচ্ছে। তো এই স্বাভাবিকভাবে যেহেতু বন্যা চলছে, তার মধ্যে ভোট নির্বাচন, তো নির্বাচনে কিন্তু এই বন্যার প্রভাবটিও কিন্তু পড়েছে। নির্বাচন কমিশন সচিব জানিয়েছেন, চতুর্থ ধাপে 7টি উপজেলা পরিষদ নির্বাচনে দুপুর 12টা পর্যন্ত ভোট পড়েছে 17.31%। দু একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া ভোট হচ্ছে শান্তিপূর্ণ। দুপুরে নির্বাচন কমিশন সচিব শফিউল আজিম আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রেস ব্রিফিংয়ে জানান, ভোট শুরুর প্রথম 4 ঘণ্টায় ভোট পড়েছে 17.31%। ভোট মোটামুটি শান্তিপূর্ণ হচ্ছে। তবে কয়েকটি বিচ্ছিন্ন ঘটনায় 3 জনকে আর্থিক জরিমানা এবং 4 জনকে আটক করা হয়েছে। সচিব জানায়, নির্বাচনকে শান্তিপূর্ণ করতে সব ধরনের ব্যবস্থা করেছে নির্বাচন কমিশন। একটা আদর্শ নির্বাচন চায় কমিশন। যারা ভোট দিতে আসবে তারা যেন শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারে, কেউ যেন প্রভাব বিস্তারে পেশির শক্তি ব্যবহার করতে না পারে। কমিশন সে ব্যাপারে সতর্ক রয়েছে। দু একটা জায়গায় যারা ভোট কেন্দ্রে এসে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করতে চেয়েছে তাদেরকে আইনের আওতায় আনা হয়েছে এবং তাদেরকে আটক করা হয়েছে, কাউকে জরিমানা করা হয়েছে। এটি ছোটোখাটো ঘটনা, এমন কোনো বড় কিছু এখনও আমাদের নজরে আসেনি। ভোট প্রদানের হার হলো আপনার 17.31, যেটি আমি আবারও রিপিট করছি, এটি আমাদের এই 12টা পর্যন্ত যে রেজাল্ট ছিল। র্যাবকে আরও আধুনিক এবং ত্রিমাত্রিক স্মার্ট বাহিনী হিসেবে গড়ে তুলতে চান এলিট ফোর্সটির নতুন মহাপরিচালক ব্যারিস্টার মোহাম্মদ হারুনুর রশিদ। পুলিশের অতিরিক্ত আইজিপি হারুনুর রশিদ আজ র্যাব প্রধান হিসেবে যোগ দিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতি 15ই আগস্ট নিহত বনানীতে বঙ্গবন্ধু পরিবারের সদস্যদের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো শেষে এমন মন্তব্য করেন। তবে র্যাবের ভাবমূর্তি এবং যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা নিয়ে প্রশ্ন করা হলে এই বিষয়ে সরাসরি কোনো উত্তর দেননি বাহিনীর নতুন প্রধান। সাগররণী হত্যাকাণ্ডের তদন্তের দায়িত্বে থাকা র্যাব এবারে বিষয়টি সুরাহা করবে কি না, এমন প্রশ্নের উত্তরে র্যাবের নতুন ডিজি জানান, তিনি আন্তরিকতার সঙ্গে বিষয়টি দেখবেন। একটা অর্গানাইজেশন হয় কি আপনার, এটা হচ্ছে যে কন্টিনিউয়াস। এখানে আপনারা জানেন যে একটা অর্গানাইজেশনের হচ্ছে যে আদর্শ যেটা, সেটা হচ্ছে এখানে রিসার্চ হয়, ডেভেলপমেন্ট হয়। সো ইট ইজ কন্টিনিউয়াস প্রসেস, বুঝছেন না? তো এই ডেভেলপমেন্টের জায়গাটা আসলে কন্টিনিউয়াস প্রসেস এবং এটা কন্টিনিউয়াসলি এগিয়ে যাবে এবং সময়ের সাথে সময় উপযোগী করতে একটা সংগঠনকে এটা কন্টিনিউয়াসলি এটা ইমপ্রুভমেন্টের মধ্যে দিয়ে যায়। তো অবশ্যই সেদিকে যাচ্ছে, আমি আশা করি, আমি ভেরি অপটিমিস্টিক। চট্টগ্রাম শহরের প্রথম চলন্ত ফুটওভার ব্রিজটি 3 বছরের বেশি সময় ধরে নষ্ট। মাত্র 2 মাস চালানোর পর পরিচালন খরচ বেশি এমন অজুহাতে তা বন্ধ করে দেয় সিটি কর্পোরেশন। এত দিন ফেলে রাখায় এর বিভিন্ন যন্ত্রাংশ বিকল হয়ে গিয়েছে।
সঞ্জীব দে বাবুর ক্যামেরায় আব্দুল্লাহ রাকিবের রিপোর্ট। 2020 সালের প্রথম দিকে 4 কোটি টাকা ব্যয়ে চট্টগ্রামে প্রথম চলন্ত সিঁড়ির ফুটওভার ব্রিজ নির্মাণ করে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। নগরীর ওয়ারলেস মোড় এলাকার ডায়াবেটিক হাসপাতালের সামনে এটি স্থাপন করা হলেও চালুর 2 মাস না যেতেই অতিরিক্ত পরিচালন ব্যয়ের কারণে তা বন্ধ করে দেওয়া হয়। গত 3 বছরের বেশি সময় ধরে এটি বন্ধ। ব্যবহার না হওয়ায় এরই মধ্যে নষ্ট হয়ে গেছে ফুটওভার ব্রিজের মূল্যবান অনেক যন্ত্রাংশ, চুরি হয়ে গেছে সিঁড়ির 9টি ধাপ, ভেঙে গেছে বিভিন্ন অংশ। অযত্নে অবহেলায় প্রায় অকেজো এই চলন্ত সিঁড়ি। এটি অচল থাকায় ঝুঁকি নিয়েই পথচারীদের পার হতে হয় সড়ক। শুধু তাই নয়, সন্ধ্যার পর বখাটে ও মাদকসেবীদের আখড়ায় পরিণত হয় ফুটওভার ব্রিজটি। ঝুঁকি নিয়ে রাস্তা পারাপার করে, এটা চালু হইলে আমরা সুন্দর মতো আবার করতাম, রাস্তা পারাপার করতাম, আমাদের সুবিধা হইতো। দিনের বেলায় হয়তো বা কম, কিন্তু রাতের বেলায় এখানে অনেক অপকর্ম হয়। এখানে কেউ উঠতে পারে না, অনেক টোকাই শ্রেণীর পোলাপান থাকে, অনেক ধরনের অপকর্ম হয়। মানুষ দূর দেখি গাড়ির ভিতরে পড়ে নাকি দুর্ঘটনা ঘটে। তা আমাদের দাবি সিটি কর্পোরেশনের এটা যৌথভাবে এটা ঠিক করার আবেদন আমরা তাদের কাছে দাবি জানাই। আর দীর্ঘদিনেও এটি সচল না হওয়ায় ক্ষোভ জানান নগরবাসী। এটা যদি চালু করে দেয় মানুষ উপকার হবে, এটা তো অবশ্যই। লাগাইয়ে তুমি পয়সা দিয়ে লাগাইয়ার তো হাস্ত কিছু ন করে ওই তালা মারিয়ে যে ইয়া আস্তে আস্তে একটা গুলি নীতি নিয়ে ওই দেখতো না লাইট দিন আছে গুলি ফেলাই। অবিলম্বে এটাকে খুলি জিসির মোড়ে, না হলে টাইগার বাস, না হলে দেওয়ানাটের মোড়ে এটাকে হস্তান্তর করার দাবি জানাচ্ছি আমি। এদিকে নির্মাণের 4 বছর পর পরিত্যক্ত হতে বসা এই চলন্ত সিঁড়ির ফুটওভার ব্রিজ নির্মাণের উদ্দেশ্য সফল হয়নি বলছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। যে উদ্দেশ্য নিয়ে এই চলন্ত সিঁড়ি করা হয়েছিল এবং এটি ঠিক সেরকম ফলপ্রসূ হয়নি, এবং আমাদের এটা মাননীয় মেয়র মহোদয়ের নলেজেও জিনিসটা আসছে এবং আমরা মাননীয় মেয়র মহোদয়ের নির্দেশনা দিয়েছেন, আমরা একটি সুইটেবল লোকেশন খুঁজছি যেখানে আমরা এটা নিয়ে রিপ্লেস করব। তবে চলন্ত ফুটওভার ব্রিজটি ফের চালু করা অনিশ্চিত হলেও নগরীতে আরও 38টি ফুটওভার ব্রিজ নির্মাণের উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। এতে খরচ হবে প্রায় 58 কোটি টাকা। আব্দুল্লাহ রাকিব, মাছরাঙা সংবাদ, চট্টগ্রাম। বৃষ্টিপাত কম হওয়ায় সিলেট নগরীর বন্যা পরিস্থিতির আরও কিছুটা উন্নতি হয়েছে, তবে কিছু কিছু ওয়ার্ডে এখনো পানি রয়েছে। মঙ্গলবার নতুন করে জেলার দক্ষিণ সুরমা এবং গোপালগঞ্জ উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়া এইসব এলাকায় দেখা দিয়েছে বন্যা। জেলা প্রশাসনের সবশেষ তথ্য মতে সিলেট সদর, কোম্পানিগঞ্জ, জৈন্তাপুর, কানাইঘাটা সহ 10টি উপজেলার 7 লাখের অধিক মানুষ বন্যা কবলিত। বন্যা কবলিত উপজেলাগুলোতে 571টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। পানি উন্নয়ন বোর্ডের সকালের রিপোর্টের তথ্য মতে কানাইঘাটের সুরমা নদীর পানি বিপদসীমা 56 সেন্টিমিটার এবং অমলসি পয়েন্টে কুশিয়ারা নদীর পানি 21 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। গত 24 ঘন্টায় জেলায় বৃষ্টিপাত হয়েছে 143 মিলিমিটার। হঠাৎ করে পানি আয় তখন আমরা মানালিয়া করতে বা রবিবার কোনো উপায় হয় না, সব কিছু মাছ টাছ ফুরকি সব কিছু লিয়া গেছে কি বাসায়। এখন মানুষের সহায় অবস্থায় আছে। পানি এত ঢুকেছিল পরে নষ্ট নামছে, আমরা কাল রাস্তা গেছিলাম সকালবেলা। 1 সপ্তাহ ধরে পানি, আমরা বাড়ি ঘরে না, অত পানি বেশি টাকা যায় না, গরু খানি বনি কিছু নাই, অসহায় মানুষ। বর্তমানে যে ভয়ঙ্কর অবস্থাটা আছে কেউ উদ্ধার করতে পারে না আল্লাহ ছাড়া। এইচএসসি পরীক্ষা নকলমুক্ত পরিবেশে সুষ্ঠু এবং সুন্দর পরিবেশে অনুষ্ঠানের জন্য 29 জুন থেকে 11 আগস্ট পর্যন্ত দেশের সকল কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। আসন্ন এইচএসসি পরীক্ষার সার্বিক কার্যক্রম নিয়ে দুপুরে মন্ত্রণালয়ের সভাকক্ষে এক ব্রিফিংয়ে একথা বলেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। মন্ত্রী জানান, প্রতি বছর এপ্রিল মাসের প্রথম সপ্তাহে এই পরীক্ষা শুরু হওয়ার কথা থাকলেও কোভিড-19 ও মহামারীর কারণে গত 3 বছর এটি সম্ভব হয়নি। বর্তমানে এই পরিস্থিতি কাটিয়ে ওঠার চেষ্টা করা হচ্ছে। এবারে মোট পরীক্ষার্থীর সংখ্যা 14,50,790 জন। 2023 সালের তুলনায় এবছর পরীক্ষার্থী বেড়েছে 91,448 জন। 2024 সালে পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি অনুযায়ী সকল বিষয়ে পূর্ণ নম্বর ও পূর্ণ সময়ে অংশগ্রহণ করবে। পরীক্ষা শেষে আমরা প্রত্যাশা করছি যে নির্ধারিত সময়ের মধ্যে ফলাফল প্রকাশিত হবে। এইচএসসি সমমান পরীক্ষায় 29 জুন 2024 11 আগস্ট 2024 তারিখ পর্যন্ত সকল কোচিং সেন্টার বন্ধ থাকবে।
দুপুরের সংবাদ শেষ করছি, যাবার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। একটি গাছ কাটলে 3টি রোপণ করতে হবে বললেন প্রধানমন্ত্রী। রাজধানীতে বিশ্ব পরিবেশ দিবস, পরিবেশ মেলা এবং জাতীয় বৃক্ষরোপণ অভিযান উদ্বোধন। কর্মী নেওয়ার সময় বাড়াবে না মালয়েশিয়া, জানালেন দেশটির দূত। সময়ের পর ভিসা নেয়ার অভিযোগ মিথ্যা, ব্যবস্থা নেয়ার ঘোষণা মন্ত্রীর। এবং ভারতের নির্বাচনে কাজ করেনি মোদি ম্যাজিক, সরকার গড়তে একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি কোনো দল, জোট সরকার নিয়ে আলোচনা। এই ছিল এখনকার মতো। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে। ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ, প্রতিবেদন এবং অনুষ্ঠান। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 5টায় দেখার আমন্ত্রণ রইল।